বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক ঘোষণা এসেছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। তারা এমন কিছু দাবি তুলেছে যা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তো চলুন তাদের এই ৫ দফা দাবির পেছনে ঠিক কী কারণ আছে আর এর প্রভাবগুলোই বা কী হতে পারে সেটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, জামায়াতে ইসলামী তাদের কথা শুরুই করছে এই শক্তিশালী সতর্ক বার্তা দিয়ে। তারা বলছে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান অর্জিত হয়েছে তা ব্যর্থ হওয়ার ঝুঁকিতে আছে। এই একটা কথা দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি তাদের চোখে কতটা গুরুতর আর দেশের ভবিষ্যৎ নিয়ে তারা কতটা উদ্বিগ্ন। আচ্ছা, এই দাবির প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে সেই ২০২৪ সালের সফল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়। তখন দেশ জুড়ে একটা নতুন শুরুর আশা তৈরি হয়েছিল, আর সেই আশার কেন্দ্রেই ছিল সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিকে কিন্তু সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল। রাষ্ট্র সংস্কারের জন্য নানারকম কমিশন গঠন করা হলো, রাজনৈতিক দলগুলোর সাথে অনেক আলোচনা হলো এবং সব মিলিয়ে ৮৪টা প্রস্তাবের ওপর একটা প্রাথমিক সহমতিও তৈরি হয়েছিল। মানে দেখে মনে হচ্ছিল দেশ একটা স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের দিকেই এগোচ্ছে। কিন্তু এই আপাত অগ্রগতির মধ্যেই জামায়াতে ইসলামী একটা মৌলিক আইনি সংকটের দিকে সবার নজর ফেরাতে চাইছে। তাদের কথা অনুযায়ী এই সংকটটা পুরো প্রক্রিয়ার গোড়াতেই একটা দুর্বলতা তৈরি করে রেখেছে। তাদের মূল উদ্বেগের জায়গাটা হলো যে জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সব সংস্কারের কথা বলা হচ্ছে, সেই মূল দলিলটারই নাকি কোনো আইনি ভিত্তি নেই। মানে সোজা কথায় তাদের ভাষ্যমতে পুরো প্রক্রিয়াটাই একটা আইনি শূন্যতার উপর দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হল, এই আইনি শূন্যতা পূরণ হবে কিভাবে? জামায়াত একটা সম্ভাব্য পথের কথা বলছে, যাকে বলা হয় ডক্ট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনের তত্ত্ব। এটা এমন একটা আইনি ধারণা যা খুব জরুরি পরিস্থিতিতে দেশের শৃঙ্খলা রক্ষার জন্য এমন পদক্ষেপকেও বৈধতা দিতে পারে যা হয়তো সাধারণ অবস্থায় অসাংবিধানিক। জামায়াতের মতে এই নীতিটা ব্যবহার করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া যেতে পারে। শুধু সমস্যাটা দেখিয়েই কিন্তু তারা থেমে থাকেনি, বরং দুটো সুস্পষ্ট সমাধানের প্রস্তাবও দিয়েছে। প্রথমটা হল সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা সংবিধান আদেশ জারি করে সনদটাকে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া। আর দ্বিতীয় বিকল্পটা হল জাতীয় নির্বাচনের আগেই একটা গণভোট আয়োজন করা, যাতে সনদের ব্যাপারে জনগণের রায়টা কি তা জানা যায়। তো এই আইনি উদ্বেগের উপর ভিত্তি করেই দলটি তাদের ৫ দফা দাবি সামনে এনেছে, আর এটাই এখন তাদের আন্দোলনের মূল ফোকাস। চলুন দেখা যাক কি আছে এই ৫ দাবিতে। হ্যাঁ, মোট ৫টা দাবি। এই সংখ্যাটাই এখন তাদের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে। এই ৫টা দাবির মাধ্যমে তারা কিন্তু শুধু জুলাই সনদের আইনি স্বীকৃতিই চাইছে না, বরং দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোটা কেমন হবে তার একটা রূপরেখাও দিতে চাইছে। তাদের পরবর্তী সব কর্মসূচি কিন্তু এই দাবিগুলোকেই ঘিরে আবর্তিত হবে। এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে জরুরি আর সময় নির্দিষ্ট দাবিটা হল আগামী ফেব্রুয়ারির মধ্যেই জুলাই সনদের ভিত্তিতে একটা অবাধ, সুষ্ঠু আর বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। এর সাথে সাথে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, একটা ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা এবং এর আগে তারা যে দাবিগুলো দিয়েছিল সেগুলোও বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। নির্বাচনকে আরও স্বচ্ছ করার জন্য তারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিটা আবারও সামনে এনেছে। এই পদ্ধতিতে দলগুলো যে হারে ভোট পায় সেই হারে সংসদে আসন পায়। অনেকেই মনে করেন এতে নির্বাচনে কালো টাকা আর পেশিশক্তির প্রভাব কমে আসে। জামায়াতের ভাষ্য, দেশের আরও অনেক রাজনৈতিক দল আর বুদ্ধিজীবীও এই সিস্টেমের পক্ষে। এখন কথা হলো, দাবি তো দেয়া হলো, কিন্তু তা আদায়ে সরকারকে চাপ দেবে কিভাবে? সেজন্য তারা মাঠে নামার একটা পরিষ্কার কর্মপরিকল্পনাও ঘোষণা করেছে। তাদের এই কর্মসূচিতে একটা ধাপে ধাপে চাপ তৈরির কৌশল বেশ স্পষ্ট। যেমন অক্টোবরের শুরুতে সারা দেশে গণসংযোগ আর সেমিনারের মাধ্যমে জনমত তৈরি করা। এরপর মাসের মাঝামাঝি সময়ে ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। আর সবশেষে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে তারা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়। সবশেষে দলটি একটা কঠোর হুঁশিয়ারিও দিয়েছে। তারা বলছে তাদের এই দাবিগুলো যদি উপেক্ষা করা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে সে ব্যাপারেও তারা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এই কথাটা কিন্তু বেশ সরাসরি একটা চূড়ান্ত সতর্ক বার্তা। এর মাধ্যমে তারা একদম পরিষ্কার করে দিচ্ছে যে দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে জনগণ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে, আর সেটা হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে রাজনৈতিক চাপ, এই কর্মসূচি, এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করবে? জুলাই সনদের ভবিষ্যৎ কী হবে? আর নির্বাচনের রোডম্যাপটাই বা কোন দিকে যাবে? এর উত্তর বোধহয় সময়ই বলে দেবে।